স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। এবার উৎপাদন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় জাপান। এ বিষয়ে আলোচনার জন্য আজ দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বলেন, চলতি সফরেই কর্মী প্রেরণ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তিও হতে পারে দেশটির সাথে। সংশ্লিষ্টরা মনে করেন, জাপান শ্রমবাজারেই কর্মী প্রেরণ করা গেলে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমে আসবে। তবে এ বাজারের জন্য প্রয়োজন দক্ষ কর্মী। আরও জানাচ্ছেন আলমগীর হোসেন। গেল বছর বাংলাদেশ থেকে সেবিকা নিতে শুরু করে জাপান। এ বিষয়ে সমঝোতা চুক্তিও হয়। এর আওতায় 3 দফায় কয়েকশো কর্মী গেছে দেশটিতে। এবার বাংলাদেশ থেকে শিল্প শ্রমিক নিতে আগ্রহী জাপান। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে জাপানই হবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। চলতি মাসে সমঝোতা চুক্তি হলে খুব শিগগিরই কর্মী প্রেরণ শুরু হবে বলেও আশাবাদী তিনি। জাপানে আমাদের একটা খুব বড় ধরনের ম্যান পাওয়ার এক্সপোর্ট করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তারা জাপানের বিভিন্ন ফ্যাক্টরিতে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সাইডে আমাদের লোকের চাহিদা বাড়ছে এবং তারা সহসা লোক নিতে চায় এবং আমার সাথে আলোচনা করতে চায়। আমার সাথে একটা চুক্তি হবে, চুক্তি হওয়ার পরে ওই চুক্তি অনুযায়ী লোক পাঠাতে হবে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, নতুন শ্রমবাজারের তালিকায় জাপানকে যুক্ত করা গেলে তা হবে খুবই ইতিবাচক। এর ফলে মধ্যপ্রাচ্যের উপর কিছুটা হলেও নির্ভরতা কমবে। তবে জাপানের মতো উন্নত দেশে কর্মী প্রেরণের আগে সেই মানের দক্ষতা অর্জন করা দরকার বলেও মনে করেন তারা। এটা বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটা সুসংবাদ। জাপানে যদি আমাদের শ্রমিক প্রেরণ করার সুযোগ হয়, এটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো সংবাদ, সুসংবাদ। কারণ জাপানের স্যালারি স্কেলও ভালো, আমাদের কর্মীরা সেখানে যেতে খুবই আগ্রহী। সবচেয়ে বড় যেটি আমাদের জন্য বিষয় হলো কত নাম্বারে কতটুকু লোক যাচ্ছে সেটি না, সেটি হলো যে একটি জায়গায় আপনার একটা পেনিট্রেশন হয়েছে এবং সেখানে ভ্যালু এডিশন ইজ ভেরি হাই। ওইখানে একটি কর্মীর বেতন হচ্ছে $1000 থেকে $1500। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কেবল সরকারিভাবে সেবা খাতে কর্মী নিচ্ছে জাপান। তবে শিল্প কর্মী নেওয়া উন্মুক্ত হলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার দাবি জনশক্তি রপ্তানিকারকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুধু স্থলসীমা নয়, অভিন্ন সমুদ্র সীমার অংশীদাররা এখন ভারতের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচিত হচ্ছে। আর তাই ভারতের কাছে বাংলাদেশের ভিন্ন এক ভূরাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। এর আলোকে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে চলমান পারস্পরিক আস্থার সম্পর্কের ধারাবাহিকতা রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্রটি। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শিবলী নোমান। বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে নিজেদের অবস্থান বিবেচনায় রেখে পররাষ্ট্রনীতির সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরিবর্তন আনছে ভারত। এর মধ্যে অন্যতম হল প্রতিবেশী রাষ্ট্রের পরিসর বৃদ্ধি। আমাদের নতুন পররাষ্ট্রনীতি অনুসারে প্রতিবেশী নির্ধারণে আমরা এখন সমুদ্র সীমাকে গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার বাইরেও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরিধি বিস্তৃত হয়েছে। বলা যায় তা আসিয়ান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত। ভারতের পররাষ্ট্র সচিবের মতে, স্থলসীমার পাশাপাশি সমুদ্র সীমার ভিত্তিতে প্রতিবেশী নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে ভারতের কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে, বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এই অঞ্চলে বাংলাদেশ স্থিতিশীল ও উন্নত হয়ে উঠলে তা ভারতের জন্য ইতিবাচক হবে। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতেও দুদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক অটুট থাকবে। গত কয়েক বছরে বাংলাদেশ সব দিক থেকেই অনেক ভালো করেছে। দেশটির সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। আশা করি আগামীতেও এই সম্পর্কের নতুন নতুন মাত্রা তৈরি হবে। প্রতিবেশী রাষ্ট্রটির থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের এই গবেষকের মতে, অমীমাংসিত ইস্যুগুলোর মীমাংসা হয়ে গেলে দুদেশের মধ্যকার সম্পর্কে আরও গতি আসবে। দুদেশের সম্পর্ক খুবই ভালো। সব বিষয় নিয়ে তারা একে অন্যের সাথে আলোচনা করে। আমাদের আরও কিছু সময় দিতে হবে। অবশ্যই অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে। শিবলী নোমান, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। কর্মস্থলে কাজে স্বীকৃতি হিসেবে কোম্পানি থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি আমিনা খাতুন। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফ থেকে স্টার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড প্রদান করা হয় তাকে।
আমিনা খাতুনের সম্মাননায় খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমিনা খাতুন জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যান্য পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও বেশি গিয়ে অবদান রাখছেন প্রতিষ্ঠানের উন্নয়নে। 1995 সালে দেশটিতে পা রাখেন বাংলাদেশি নারী। বর্তমান স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। সুযোগ পেলে উদ্যোক্তা হতে চান তিনি, অবদান রাখতে চান দেশের অর্থনীতিতে। আমি অনেক কষ্ট করে এতটুকু আসছি। আমার একটা ইচ্ছা ছিল, আমি এই কোম্পানি থেকে আমি একটা কিছু আমার নিজের পারিবারিক আমার সংসারের জন্য আমি একটা কিছু করব। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এতটুকু আসছি। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। দেশটিতে উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আহ্বান জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। আগামীতেও সেই ধারা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রবাসীদের। মেলায় বাংলাদেশের উন্নয়ন বিষয়ক বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। পরে কমিউনিটি নেতাকর্মীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা করেছে দেশটির তারিনো শাখা বিএনপি। সম্প্রতি স্থানীয় একটি হলরুমের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং পরিচালনা করেন অলিল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আসাদুল্লাহ, মোহাম্মদ মিলন, শিবলু মোশাররফ, আব্দুল সালাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সবাই বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার উপর থেকে সব মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। বাংলাদেশে উৎসবমুখর জাতীয় নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। পাশাপাশি নির্বাচনের পরও যাতে পরিবেশ স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করার উপর জোর দাবি জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। গেল নির্বাচনের চেয়ে এবার প্রেক্ষাপট ভিন্ন, তাই দলগুলোর মধ্যে সংলাপের কোনো উদ্যোগ জাতিসংঘ নেবে না বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। আবারও সরগরম রাজনীতির মাঠ। সরকারি কিংবা বিরোধী, বড় আর ছোট সব দলের কর্মকাণ্ড এখন নির্বাচনমুখী। ভোটের হিসেব নিকেশে বাড়তি খোরাক যোগাচ্ছে নতুন নতুন জোট গঠন প্রক্রিয়া। অবশ্য সবচেয়ে বড় ইস্যু এখনও অমীমাংসিত, কেমন হবে নির্বাচনকালীন সরকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য বড় দলগুলোর মধ্যে সংলাপের কথা বলছেন অনেকেই। আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব। এটা 2014 সাল নয়, 2018 সাল। গত সংসদ নির্বাচনের আগে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ বিএনপি সংলাপের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। একজন আন্ডার সেক্রেটারি ঢাকায় পাঠিয়ে সে আলোচনা করিয়েছিলেন তৎকালীন মহাসচিব। এবারও কি সেরকম কিছু ভাবছে জাতিসংঘ? Space for the UN to come in and facilitate dialogue. It's a space that needs to be, we need to be invited by সব পক্ষ থেকে না বললে এ ধরনের উদ্যোগ জাতিসংঘ নেয় না। এখন পর্যন্ত দলগুলোর সাথে এরকম আলোচনা হয়নি। কাজেই জাতিসংঘের উদ্যোগে সংলাপের সুযোগ কম। পরিস্থিতি গতবারের চেয়ে ভিন্ন। আর নির্বাচন কমিশনের সাথে আমাদের কাজও এবার কম। আমার বিশ্বাস নিজেদের সংকট সমাধানে বাংলাদেশ যথেষ্ট সক্ষম এখন। Bangladesh is able to manage its own elections. জাতীয় নির্বাচন কেবল অংশগ্রহণমূলক আর সুষ্ঠু হলেই হবে না। এদেশের মানুষের কাছে ভোট মানে উৎসব বলে মন্তব্য করেন মিয়া সেপ্পো। বলেন, মনে রাখতে হবে নির্বাচন কোনোভাবেই শুধু ভোটের দিনের আনুষ্ঠানিকতা নয়। Elections is about political competition. নির্বাচন তো আসলে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এটা অবশ্যই অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হতে হবে। আর নির্বাচনের পরও যেন সবকিছু স্বাভাবিক থাকে সেটা নিশ্চিত করা জরুরি। আমি জানি এদেশে মানুষের কাছে ভোট মানে উৎসব, আর সেটাই আমরা দেখতে চাই। Election day is usually a festive day. People get out early and they cast their vote, and I really hope that that's what we will see. বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বলেন, নির্বাচনের নামে সহিংসতা কোনোভাবেই যেন এই অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেদিকেও নজর রাখা জরুরি।
soon after elections to move মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে কাতালুনিয়া ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার একটি রেস্তোরাঁয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন AR লিটু এবং পরিচালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক লাইবুর রহমান। এসব উপস্থিত ছিলেন কাতালুনিয়া বিএনপির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, মনোয়ার পাশা, শান্তা কলমা সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সবাই বক্তারা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল বিএনপি নেতাকর্মীদের দ্রুত সন্ধান চেয়ে সরকারের প্রতি দাবি জানান। বলেন, সরকারের সহযোগিতা করলে নিখোঁজদের সন্ধান পাওয়া সম্ভব। স্পেনের বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের একটি রেস্তোরাঁয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি SM সোহেল ভুইয়া এবং যৌথভাবে পরিচালনা করেন AKM জহিরুল ইসলাম, তামিম ইকবাল তামিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান M হারুনার রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুরশেদ আলম মজুমদার, জামাল উদ্দিন মনির, এনায়েতুল করিম তারেক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সবাই বক্তারা দেশের উন্নয়নে অবদান রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাসে বাংলাদেশের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। গ্রাহকের তথ্য চুরির ঘটনায় বন্ধ হতে চলেছে গুগল প্লাস সেবা। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ। বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মার্চে বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয় গুগল। এ সময় গুগল প্লাস ব্যবহারকারীর প্রায় 5 লাখ গ্রাহকের তথ্য চুরি হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। যদিও হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর সে সময় তা অস্বীকার করেছিল গুগল। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হ্যাকিংয়ের পর 400-র বেশি অ্যাপসে ব্যবহার করা হয় গ্রাহকদের চুরি করা তথ্য। অবশেষে তদন্ত এবং যাচাই বাছাইয়ের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে সেবা বন্ধের ঘোষণা এলো গুগল প্লাসের তরফ থেকে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।